সুরমা হিরুর সামনে বার হয়, তাকে দাদা বলে ডাকে, কখনো কখনো নিজের আঁকা ছবি দেখায়, গল্প করে, গান শোনায়। একদিন হঠাৎ হিরুর মনে হলো সুরমার মুখখানা কি সুন্দর, আর চোখ দুটি। পরেই ভাবল, ছি, এসব কি ভাবছি, ও ভাবতে নেই। আর একদিন অমনি হঠাৎ মনে হলো কুমির চেয়ে সুরমা দেখতে ভালো, কি গায়ের রং সুরমার। তখনই নিজের এ চিন্তায় ভীত ও সংকুচিত হয়ে পড়ল। না, কি ভাবনা এসব, মন থেকে এসব জোর করে তাড়াতে হবে। কিন্তু জীবনকে প্রত্যাখ্যান করা অত সহজ হলে আজ গেরুয়াধারী স্বামীজিদের ভিড়ে পৃথিবীটা ভর্তি হয়ে যেত। হিরুর বয়স কম, মন এখনো মরেনি। শুষ্ক শীর্ণ এক অতীত মনোভাবের কঙ্কালের সঙ্গে নিজেকে বেঁধে রাখতে তার নবীন ও সতেজ মন ঘোর আপত্তি জানালে। কুমির সঙ্গে যা কিছু ছিল সে অমূল তরু শুকিয়ে শীর্ণ হয়ে গিয়েছে, আলো বাতাস ও পৃথিবীর স্পর্শ না পেয়ে। সুরমাকে বিয়ে করার কিছুদিন পরে সুরমার বাবা বয়লার ফাটার দুর্ঘটনায় মারা গেলেন। রেল কোম্পানি হিরুর শাশুড়িকে বেশ মোটা টাকা দিলে এজন্যে। প্রভিডেন্ট ফান্ডের টাকাও যা পাওয়া গেল, তাতে মেয়ের বিয়ের দেনা শোধ করেও হাতে ৬-৭ হাজার টাকা রইল। সুরমার মা ও একটি নাবালক ভাইয়ের দেখাশোনার ভার পড়েছিল হিরুর উপর। কাজেই টাকাটা সব এসে পড়ল হিরুর হাতে। হিরু সে টাকায় কয়লার ব্যবসা আরম্ভ করল। চাকরি প্রথমে ছাড়েনি, কিন্তু শেষে রেল কারখানায় কয়লার কন্ট্রাক্ট নিয়ে একবার বেশ মোটা কিছু লাভ করে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসাতে ভালোভাবেই নামল। সুরমাকে বিয়ে করার 4 বছরের মধ্যে হিরু একজন বড় কন্ট্রাক্টর হয়ে পড়ল। শাশুড়ির টাকা বাদ দিয়েও নিজের লাভের অংশ থেকে সে তখন 30-40 হাজার টাকা কারবারে ফেলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে হিরুর চাল চলন বদলে গিয়েছে। রেলের কোয়ার্টার ছেড়ে দিয়ে মুঙ্গেরে গঙ্গার ধারে বড় বাড়ি ভাড়া নিয়ে সেখানেই সকলকে রেখেছে। রেলে জামালপুরে যাতায়াত করে রোজ, মোটর এখনো করেনি, তবে বলতে শুরু করেছে মোটর না রাখলে আর চলে না। ব্যবসা রাখতে গেলে ওটা নিতান্তই দরকার, বাবুগিরির জন্য নয়। হঠাৎ এই সময় দেশ থেকে পিসিমার চিঠি এলো। তিনি আর বেশি দিন বাঁচবেন না। বহুকাল হিরুকে দেখেননি তিনি। তার বড় ইচ্ছে মুঙ্গেরে হিরুর কাছে কিছুদিন থাকেন ও দুবেলা গঙ্গা স্নান করেন। সুরমা বললে, আসতে যখন চাইছেন নিয়ে এসোগে, আমিও তাকে কখনো দেখিনি, আমরা ছাড়া আর তার আছেই বা কে? বুড়ো হয়েছেন, যে কদিন বাঁচেন এখানেই গঙ্গা তীরে থাকুন। বাসায় আর এমন কেউ ছিল না যাকে পাঠানো যায় পিসিমাকে আনতে। কাজেই হিরুই দেশে রওনা হলো। ভাদ্র মাস, দেশ এবার ভেসে গিয়েছে অতি বৃষ্টিতে। কোদলা নদীতে নৌকোয় করে আসবার সময় দেখলে জল উঠে দুপাশের আউশ ধানের ক্ষেত ডুবিয়ে দিয়েছে। গোয়ালবাসীর বিলে জল এত বেড়েছে যে নৌকার বুড়ো মাঝি বললে সে তার জ্ঞানে কখনো এমন দেখেনি। গোয়ালবাসী ও চিত্রাঙ্গপুর গ্রাম দুখানা প্রায় ডুবে আছে। অথচ এখন আকাশে মেঘ নেই। শরতের সুনীল আকাশের নিচে রৌদ্র ভরা মাঠ, জল বারবার দরুন নৌকো চলল মাঠের মধ্য দিয়ে, বড় বাবলা বনের পাশ কাটিয়ে।
ঘন সবুজ দীর্ঘ লতানে বেত ঝোপ কড়কড় করে নৌকোর ছইয়ের গায়ে লাগছে। মাঠের মাঝে বন্যার জলের মধ্যে জেগে আছে ছোট ছোট ঘাস, তাতে ঘন ঝোপ। পিসিমাদের গ্রামে নৌকো ভিড়তে দুপুর ঘুরে গেল। এখানে নদীর পাড় খুব উঁচু বলে কুল ছাপিয়ে জল ওঠেনি। দুপাড়েই বন, একদিকে রস্য ছায়া পড়েছে জলে, অন্য পাড়ে খড় রৌদ্র। এই বনের গন্ধ, নদী জলের ছলছল শব্দ, বাঁশ বনে সোনার সড়কির মতো নতুন বাঁশের কোঁড় বাঁশঝাড়ের মাথা ছাড়িয়ে উঠেছে। এই শরৎ দুপুরের ছায়া, এইসব অতি পরিচিত দৃশ্য একটি মাত্র মুখ মনে করিয়ে দেয়। অনেক দিন আগের মুখ, হয়তো একটু অস্পষ্ট হয়ে গিয়েছে, তবুও সেই মুখ ছাড়া আর কোনো মুখ মনে আসে না। নদীর ঘাটে নেমে পথে চলতে চলতে সে মুখ ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগল মনের মধ্যে। এক ধরনের হাত নাড়ার ভঙ্গি, আর কি বকুনি, অজস্র বকুনি। জগতে আর কেউ তেমন কথা বলতে পারে না। অনেক দূরের কোন অবাস্তব শূন্যে ঘুরছে সুরমা, তার আকর্ষণের বাইরে এ রাজ্য। এখানে গৃহের অধিষ্ঠাত্রী দেবী আর একজন, তার একচ্ছত্র অধিকার এখানে। সুরমা কে? এখানকার বন, নদী, মাঠ, পাখি সুরমাকে চেনে না। হিরু নিজেই অবাক হয়ে গেল নিজের মনের ভাবে। পিসিমা যথারীতি কান্নাকাটি করলেন অনেক দিন পরে ওকে দেখে। আরও ঢের বেশি বুড়ি হয়ে গিয়েছেন, তবে এখনো অথর্ব হননি, বেশ চলতে ফিরতে পারেন। হিরুর জন্য ভাত চড়াতে যাচ্ছিলেন। হিরু বললে, তোমার কষ্ট হবে গো পিসিমা, আমি চিড়ে খাবো, ওবেলা বরং রেঁধো। অনেকবার বলি বলি করেও কুমির কথাটা সে কিছুতেই পিসিমাকে জিজ্ঞেস করতে পারলে না। একটু বিশ্রাম করে বেলা পড়লে সে হাটতলার মধু ডাক্তারের ডাক্তারখানায় গিয়ে বসল। মধু ডাক্তারের চুলদাড়িতে পাক ধরেছে। সন্ধ্যা হবার পূর্বেই হিরু হাটতলা থেকে উঠল। মধু ডাক্তার বললে, বসো হে হিরু, সন্ধেটা জ্বালি, তারপর দু এক হাত খেলা যাক। এখন না হয় বড়ই হয়েছ, পুরনো দিনের কথা একেবারে ভুলে গেলে যে হে। হিরু পথশ্রমের অজুহাত দেখিয়ে উঠে পড়ল। তার শরীর ভালো নয়, পুরনো দিনের এইসব আবেষ্টনীর মধ্যে এসে পড়ে সে ভালো করেনি। কুমি এখানে আছে কি না এ কথাটা মধু ডাক্তারকেও সে জিজ্ঞেস করবে ভেবেছিল। ওদের একই পাড়ায় বাড়ি। কুমি মধু ডাক্তারকে কাকা বলে ডাকে। কুমিদের সম্বন্ধে মাত্র সে এইটুকুই শুনেছিল যে কুমির জ্যাঠামশাই বছর 5 হলো মারা গিয়েছেন এবং জাটতুতো ভাইরা ওদের পৃথক করে দিয়েছে। অন্যমনস্কভাবে চলতে চলতে সে দেখলে কখন কুমিদের পাড়াতে একেবারে কুমিদের বাড়ির সামনেই এসে পড়েছে সেই শিউলি গাছটা। এই গাছটাতে একবার সাপ উঠে পাখির ছানা খাচ্ছিল। কুমি তাকে ছুটে গিয়ে খবর দিতে সে এসে সাপ তাড়িয়ে দেবার জন্য ঢিল ছোঁড়াছুড়ি করে। এ পাড়ার গাছে পালায়, ঘাসে পাতায়, সন্ধ্যার ছায়ায়, শাঁখের ডাকে কুমি মাখানো। এইরকম সন্ধ্যায় কুমিদের বাড়ি বসে সে কত গল্প করেছে কুমির সঙ্গে।
চুপ করে সে শিউলিতলায় খানিকটা দাঁড়িয়ে রইল। তার সামনের পথটা দিয়ে 23-24 বছরের একটি মেয়ে দুটো গরুর দড়ি ধরে নিয়ে আসছে। কুমিদের বাড়ির কাছে বাঁশতলাটায় যখন এলো, তখন হিরু চিনতে পারলে সে কুমি। প্রথমটা সে যেন অবাক হয়ে গেল, আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইল। সত্যিই কুমি? এমন অপ্রত্যাশিতভাবে একেবারে তার চোখের সামনে? কুমিই বটে, কিন্তু কত বড় হয়ে গিয়েছে সে। হঠাৎ হিরু এগিয়ে গিয়ে বললে, কুমি, কেমন আছো? চিনতে পারো? কুমি চমকে উঠল। অন্ধকারে বোধহয় ভালো করে চিনতে পারলে না। বললে, কে? আমি হিরু। কুমি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ তার মুখ দিয়ে কথা বার হলো না। তারপর এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে হিরুর মুখের দিকে চেয়ে বললে, কবে এলে হিরুদা? কোথায় ছিলে এতকাল? সেই জামালপুরে? আজই দুপুরে এসেছি। আর কোনো কথা তার মুখ দিয়ে বেরুল না। সে কেবল এক দৃষ্টে কুমির দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। কুমির কপালে সিঁদুর, হাতে শাঁখা, পরনে একখানা আধময়লা শাড়ি। যে কুমিকে সে দেখে গিয়েছিল 6-7 বছর আগে, সে কুমি নয়। সে কৌতূহলোচ্ছল কলহাস্যময়ী কিশোরীকে এর মধ্যে চেনা যায় না। এ যেন নিরানন্দের প্রতিমা। মুখশ্রী কিন্তু আগের মতোই সুন্দর। এতদিনেও মুখের চেহারা খুব বেশি বদলায়নি। কুমি বললে, এসো আমাদের বাড়ি হিরুদা। কত কথা যে তোমার সঙ্গে আছে। এই বছরের কত কথা জমানো রয়েছে। তোমায় বলবো বলবো করে কত দিন রইলাম, তুমি এ পথে আর এলেই না। হয়েছে, সেই কুমি। ওর মুখে হাসি সেই পুরনো দিনের মতোই আবার ফুটে উঠেছে। হিরু ভাবলে, আহা, ওর বকুনি শ্রোতা এতদিন পায়নি, তাই ওর মুখখানা ম্লান। তুই আগে চল কুমি, তুমি আগে চলো হিরুদা। 4-5 বছরের একটি ছেলে রোয়াকে বসে মুড়ি খাচ্ছিল। কুমিকে দেখে বললে, ওই মা এসেছে। বসো হিরুদা, পিঁড়ি পেতে দি। মা বাড়ি নেই, ও পাড়ায় গিয়েছে রায়বাড়ি, কাল ওদের লক্ষ্মী পুজোর রান্না রেঁধে দিতে। আমি ছেলেটাকে মুড়ি দিয়ে বসিয়ে রেখে গরু আনতে গিয়েছিলুম দিঘির পাড় থেকে। উফ, কতকাল পরে দেখা হিরুদা। বসো বসো। কি খাবে বলো তো? তুমি মুড়ি আর ছোলা ভাজা খেতে ভালোবাসতে। বসো, সন্ধেটা দেখিয়ে খোলা চড়িয়ে গরম গরম ভেজে দিই। ঘরে ছোলাও আছে, নারকোলও আছে। দাঁড়াও, আগে পিদিমটা জ্বালি। সেই মাটির ঘর সেই রকমই আছে। সেই কুমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছে পুরনো দিনের মতো, যখন সে কত রাত পর্যন্ত ওদের বাড়ি বসে গল্প করত। তবুও কত কত পরিবর্তন হয়ে গিয়েছে। কত ব্যবধান এখন তার আর কুমির মধ্যে। কুমি প্রদীপ দেখিয়ে চাল ভাজতে বসল। একটু পরে ওকে খেতে দিয়ে সামনে বসল সেই পুরনো দিনের মতোই গল্প করতে। সেই হাত পা নাড়া, সেই বকুনি, সবই সেই। কত কথা বলে গেল। হিরু ওর দিকে চেয়ে থাকে, চোখ আর অন্যদিকে ফেরাতে পারে না। কুমিও তাই। হিরু বললে,
কোথায় বিয়ে হলো কুমি? কুমি লজ্জায় চোখ নামিয়ে বললে, সামটা। তা বেশ। তারপর কুমি বললে, কদিন থাকবে এখন হিরুদা? থাকবার জো নেই, কাজ ফেলে এসেছি। পিসিমাকে নিয়ে কালই যাব। পিসিমা চিঠি লিখেছিলেন বলেই তো তাকে নিতে এলাম। না না হিরুদা, সে কি হয়? কাল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, কাল কোথায় যাবে? থাকো এখন দুদিন। কত কাল পরে এলে। তুমিও তো বিয়ে করেছ, বৌদিকে নিয়ে এলে না কেন? দেখতাম। ছেলে মেয়ে কি? দুটি ছেলে, একটি মেয়ে। বেশ বেশ। আচ্ছা, আমার কথা মনে পড়তো হিরুদা? মনে খুব পড়তো না, কিন্তু একথাও ঠিক যে এখন এমন মনে পড়ছে যে সুরমা ও জামালপুর অস্পষ্ট হয়ে গিয়েছে। বড় লোকের মেয়ে সুরমা, তার মনের মতো সঙ্গিনী নয়। তার সঙ্গে সব দিক থেকে মেলে খাপ খায় এই কুমির। অথচ সুরমার জন্য দামি মাদ্রাজি শাড়ি কিনে নিয়ে যেতে হবে কলকাতা থেকে যাবার সময়। সুরমা বলেছে, যাচ্ছ যখন দেশে, ফিরবার সময় কলকাতা থেকে পুজোর কাপড় চোপড় কিনে এনো। এখানে ভালো জিনিস পাওয়া যায় না, দরও বেশি। আর কুমির পরনে ছেঁড়া আধময়লা কাপড়। না, দরিদ্র গৃহলক্ষ্মীকে বড়লোকি উপহার দিয়ে সে তার অপমান করবে না। কুমি বকেই চলেছে। অনেক দিন পরে আজই ও আনন্দ পেয়েছে। নিরানন্দ অসচ্ছল সংসারের একঘেয়ে কর্মের মধ্যে বালিকা বয়সের শত আনন্দের স্মৃতি নিয়ে পুরনো দিনগুলো হঠাৎ আজ সন্ধ্যায় কেমন করে ফিরেছে। ঘণ্টা ২ পরে কুমির মা এলেন। বললেন, এই যে জুটেছ দুটিতে। আমি শুনলুম দিদির মুখে যে হিরু এসেছে। কাল লক্ষ্মী পুজো, তাই রায়েদের বাড়ি রান্না করে দিয়ে এলাম। তা ভালো আছিস বাবা হিরু? তুমি কত তোর কথা বলে, তোর কথা লেগেই আছে ওর মুখে। এই আজও দুপুরবেলা বলছিল, মা, হিরুদা নদীতে বন্যা দেখলে খুশি হতো। এবার তো বন্যা এসেছে, হিরুদা যদি দেখতো খুব খুশি হতো না মা? তা আমি তুই এসেছিস শুনেই দিদির ওখানে গিয়েছিলুম। বাড়ি নেই দেখে ভাবলাম সে ঠিক আমাদের ওখানে গিয়েছে। তা বস বাবা, চট করে পুকুর থেকে কাপড় কেচে গা ধুয়ে আসি। গামছাখানা দে তো কুমি। খোকার জন্য তরকারি এনেছি কাশিতে, ওকে ভাত দে। এই ওর বিয়ে দিয়েছি সামটায়, বুঝলে বাবা হিরু? জামাই দোকানে সামান্য মাইনের খাতাপত্র লেখার কাজ করে, তাতে চলে না। তার ওপর দজ্জাল ভাই বউ, খেতে পর্যন্ত দেয় না ভালো করে মেয়েটাকে। এই দেখো, এখানে এসেছে আজ ৫ মাস, নিয়ে যাবার নামটি নেই। বৌদিদির হুকুম হবে তবে বউ নিয়ে যেতে পারবে। আর এদিকে তো আমার এই অবস্থা। মেয়েটার পরনে নেই কাপড়। জামাই আসে যায়, কাপড়ের কথা বলি, কানেও তোলে না। আমি যে কি করে চালাই, তা সবই অদৃষ্ট, নইলে। কুমি ঝাঁঝালো সুরে বললে, আহ, যাও না, গা ধুয়ে এসো না, কি বক বক শুরু করলে? অদৃষ্ট, হ্যাঁ অদৃষ্টই। সে আজ কোথায়, আর কুমি কোথায় পড়ে কষ্ট পাচ্ছে? পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, জীবনে আনন্দ নেই, স্বাদ আহ্লাদ নেই। কিছুই দেখলে না, কিছুই ভোগ করলে না।
সবে অদৃষ্ট ছাড়া আর কি। খানিক রাত্রে হিরু উঠল। কুমি প্রদীপ ধরে এগিয়ে দিলে পথ পর্যন্ত। বললে, আমাদের হ্যারিকেন নেই, একটা প্যাকাটি জেলে দি। নিয়ে যাও হিরুদা, বাঁশবনে বড্ড অন্ধকার। সকালে কুমি পিসিমার বাড়ি এসে ডাক দিলে, কি হচ্ছে ও হিরুদা? এই যে কুমি, কামিয়ে নিলাম, এইবার নাইব। কুমি ঘরের মধ্যে ঢুকে বললে, কেন, কিসের তাড়া নাইবার এত সকালে? তোমার কিন্তু আজ যাওয়া হবে না হিরুদা, বলে দিচ্ছি। আজ ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর অরন্ধন, তোমায় নেমন্তন্ন করতে এলুম আমাদের বাড়ি। মা বললেন, যা গিয়ে বলে আয়। হিরু আর প্রতিবাদ করতে পারলে না। কুমির কাছে প্রতিবাদ করে কোনো লাভ নেই, সে জানে। কুমি খানিকটা পরে বলল, আমার অনেক কাজ হিরুদা, আমি যাই, তুমি নে সকাল সকাল এসো। হিরু বেলা 10টার মধ্যে ওদের বাড়ি গেল। আজ আর রান্নার হাঙ্গামা নেই। কুমি বললে, আজ কিন্তু পান্তা ভাত খেতে হবে জানো তো, আর কচুর শাক, আর একটা কি জিনিস বলো তো? হুম, তুমি বলতে পারবে না। কুমির মা বললেন, কাল রাত্রে তুই চলে গেলে মেয়ে অত রাত্রে তোর জন্য নারকেল কুমড়ো রাঁধতে বসল। বললে, হিরুদা বড় ভালোবাসে মা, কাল সকালে খেতে বলবো, রেঁধে রাখি। কুমি স্নান সেরে এসে একখানা ধোয়া শাড়ি পরেছে। বোধহয় এইখানাই তার একমাত্র ভালো কাপড়। সেই চঞ্চলা মুখরা বালিকা আর সে সত্যিই নেই। আজ দিনের আলোয় কুমিকে দেখে ওর মনে হলো কুমির চেহারা আরও সুন্দর হয়েছে, তবে ওর মুখে চোখে একটা শান্ত মাতৃত্বের ভাব ফুটে উঠেছে, যেটা হিরু কখনো ওর মুখে দেখেনি। কুমি অনেক ধীর হয়েছে, অনেক সংযত হয়েছে। মাথায় সেই রকমের এক ঢাল চুল, মুখশ্রী এখনো সেই রকম লাবণ্যময়। তবুও যেন কুমিকে চেনা যায় না। বয়সের সঙ্গে সঙ্গে বালিকা কুমি অন্তর্হিত হয়েছে। এখন যে কুমিকে সে দেখছে তার অনেকখানি যেন সে চেনে না। কিন্তু খানিকটা বসবার পরে হিরুর এ ভ্রম ঘুচে গেল। বাইরের চেহারাটা যতই বদলে যাক না কেন, তার সামনে যে কুমি বার হয়ে এলো সে সেই কিশোরী কুমি। ওর যেটুকু পরিচিত তা ওর মধ্যে বার হয়ে এলো, যেটুকু হিরুর অপরিচিত তা নিজেকে গোপন রাখলে। কি চমৎকার কুমির মুখের হাসি! হিরুর মোহ নেই, আসক্তি নেই, আছে কেবল একটা সুগভীর স্নেহ, মায়া, অনুকম্পা। এক অদ্ভুত মনের ভাব। কুমিকে সে সর্বস্ব বিলিয়ে দিতে পারে তাকে একটুকু খুশি করার জন্য। কুমি কত কি বকছে বসে বসে, পুরনো দিনের কথা তুলছে কেবল। মনে আছে হিরুদা, সেই একবার জেলেদের বাঁশতলায় আলেয়া জ্বলেছিল, সেও তো এই ভাদ্র মাসে। সেই চারুপাঠ মনে আছে? হিরুর খুব মনে আছে। সবাই ভয়ে আড়ষ্ট, আলেয়া নাকি ভূত, যে দেখতে যায় তার অনিষ্ট হয়। হিরু সাহস করে এগিয়ে গিয়েছিল দেখতে, কুমিও পিছু পিছু গিয়েছিল। হিরু বলেছিল, আসছিস কেন পোড়ার মুখী, ভূত ধরে খাবে যে। কুমি ভেংচি কেটে বলেছিল, ইস, ভূতে ধরে ওকে খাবে না, আমাকেই খাবে। আলেয়া বুঝি ভূত? ও তো একরকম বাষ্প, আমি পড়িনি বুঝি চারুপাঠে? শুনবে বলবো? অনেকের বিশ্বাস আছে আলেয়া এক প্রকার ভূতজনী, বাস্তবিক ইহা তা নয়। হিরু ধমক দিয়ে বলেছিল, রাখ তোর চারুপাঠ। আরম্ভ করে দিলেন এখন অন্ধকারের মধ্যে চারুপাঠ, বলে ভয়ে মরছি।
পরক্ষণেই কুমি খিলখিল করে হেসে উঠে বলেছিল, কি বললে হিরুদা? ভয়ে মরছ? এত ভয় তোমার যদি এলে কেন? চারুপাঠ পড়লে ভয় থাকতো না। চারুপাঠ তো পড়নি। সেই সব পুরনো গল্প, আলেয়া আলেয়াই বটে। কুমির যে খানিকটা পরিবর্তন হয়েছে তা বোঝা গেল যখন ও গ্রামের এক বিধবা গরিব মেয়ের কথা তুললে। আগে এসব কথা কুমি বলতো না। এখন সে পরের দুঃখ বুঝতে শিখেছে। মুখুজ্জে বাড়ির বড় পুরিপাল্লার মধ্যে হরমুখুজ্জের এক বিধবা নাতনি, নিতান্ত বালিকা, কিরকম কষ্ট পাচ্ছে। পুকুর ঘাটে কুমির কাছে বসে নির্জনে মৃত স্বামীর রূপগুণের কত গল্প করে। এ কথা কুমি দরদ দিয়ে বলে গেল। সত্যি মাতৃত্ব ওর মধ্যে জেগেছে, ওকে বদলে দিয়েছে অনেকখানি। হঠাৎ কুমি বললে, ওই দেখো হিরুদা, বকেই যাচ্ছি, তোমায় যে খেতে দেব সে কথা মনে নেই। তারপরে সে উঠে তাড়াতাড়ি হিরুকে ঠাঁই করে দিয়ে ভাত বেড়ে নিয়ে এলো। হাসি মুখে বললে, জামালপুরের বাবুরাজ কিন্তু পান্তা ভাত খেতে হবে, রুচবে তো মুখে? নেবু কেটে দেব এখন অনেক করে, নারকোল কুমড়ি আছে, কচুর শাক আছে। এসব সত্যি হিরু অনেক দিন খায়নি। যা যা সে খেতে ভালোবাসে কুমি তার কিছুই বাদ দেয়নি। হিরু আশ্চর্য হয়ে গেল, এতকাল পরেও কুমি মনে রেখেছে এসব কথা। খেতে বসে হিরু বললে, কুমি, ছেলেবেলা ভালো লাগে না এখন ভালো লাগে? এ কথার উত্তর নেই হিরুদা। ছেলেবেলায় তোমরা সব ছিলে, সে এক দিন ছিল। এখন তা বলে খারাপ লাগে না। জীবনে নানা রকম দেখা ভালো, নয় কি? কুমি, একটা কথার উত্তর দে তো। তোর সংসারে টানাটানি খুব। কে বললে এ কথা? মা বলেছিল সেই কাল রাত্রিরে। ও বাজে কথা, জানো তো, মা যত বাজে বকে। বুড়ো হয়ে মার আরও জীব আলগা হয়ে গেছে। কুমি, আমার কাছে সত্যি কথা বলবি নে? ওই, তুমিও পাগলামি শুরু করলে। নাও, খেয়ে নাও, যত বাজে বকতে পারো। মাগো, দাঁড়াও, পায়েসটা আনি। কচুর শাক পড়ে রইল কেন অতখানি? সে হবে না। দেখ কুমি, আমার কাছে বেশি চালাকি করিস নে। তোকে আর আমি জানি নে? কোদলার ঘাটে পায়ে খেজুর কাটা ফুটে গিয়েছিল, মুখে একটু রা করিসনি, জানতে দিসনি কাউকে। আবার হিরু চুপ করে গেল। এতখানি বলে সে ভালো করেনি, ঝোঁকের মাথায় বলে ফেলেছে। কুমি যা ঢাকতে চায় ও তা বার করে কুমির আত্মসম্মানে ঘা দিতে চায় কেন? ছি! কুমি বললে, আবার কবে আসবে হিরুদা? সত্যি কথা যদি শুনতে চাস, আমার যেতে ইচ্ছে হচ্ছে না কিন্তু। আবার বাজে বকতে শুরু করেছ হিরুদা। তোমার যা কিছু সব সামনে, চোখের আড়াল হলে আর মনে থাকে না। আর ঘুরিয়ে ফিরিয়ে যত বাজে বকুনি। তুমি তো জানো না একটুও বাজে বকতে। আমি ইচ্ছে করলে থাকতে পারি না ভেবেছিস? হ্যাঁ, থাকো না দেখি কাজকর্ম বন্ধ করে। বৌদি এসে চুলের মুঠি ধরে নিয়ে যাবে না? আচ্ছা, সে যাক, একটা কথার উত্তর তোকে দিতেই হবে। আমি যদি এখানে থাকি তুই খুশি হোস? উফ মাগো, মুখ বুজে খেয়ে নাও দিকি, কি বাজে বকতেই পারো। হিরু দুঃখিতভাবে বললে, আমার এ কথাটারও উত্তর দিবি নে কুমি? তুই এত বদলে গেছিস, আমি ভাবতেই পারি নে। আচ্ছা বেশ। কুমি হেসে প্রায় লুটিয়ে পড়তে পড়তে বললে, তোমার কিন্তু একটুও বদলায়নি হিরুদা। সেই রকম আচ্ছা বেশ বলা, সেই রকম কথায় কথায় রাগ করা। আচ্ছা কি বলবো বলো দিকি? তুমি জানো না ও কথার কি উত্তর আমি দিতে পারি?
ভেবে দেখো তাহলে, আমি বদলাইনি, বদলে গিয়েছ তুমি হিরুদা। আচ্ছা কুমি, এতটা না বকে সামান্য দু কথায় সাদা উত্তর একটা দে না কেন? বকুনিতে আমি কি তোর সঙ্গে পারবো? না, তা তুমি পারবে কেন? বকতে তুমি একটুও জানো না। হ্যাঁ, হই। মন থেকে বলছিস? আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে হিরুদা। এতটা বদলে গিয়েছো তুমি। যাও, আমি তোমার কোনো কথার উত্তর আর দেব না। তুমি না নিজের বুদ্ধির বড় অহংকার করতে। কুমি, রাগ করিস নে। অনেক কাজের মধ্যে থেকে আমার সূক্ষ্ম বুদ্ধিটা নষ্ট হয়ে গিয়েছে। যাক, বাঁচলুম কুমি। পায়েসটা খাও, তোমার পায়ে পড়ি। আর বকুনিটা কিছুক্ষণের জন্য ক্ষান্ত রাখো। কিছু তোমার পেটে গেল না এই অনাছিষ্টি বকুনির জন্য। কুমি পরদিন এসে বিছানা বাক্স গুছিয়ে দিলে। ঘাট পর্যন্ত এসে ওদের নৌকোতে উঠিয়ে দিলে। নৌকো ছেড়ে যখন অনেকটা গিয়েছে, তখনও কুমি ডাঙায় দাঁড়িয়ে আছে। দুপাড়ের নদী চড়া নির্জন। দুপুরের রৌদ্র আজ বড় প্রখর। আকাশ অদ্ভুত ধরনের নীল মেঘলেশহীন। বন্যার জলে পাড়ের ছোট কালকাসন্দি গাছের বন পর্যন্ত ডুবে গিয়েছে। কচুরিপানার বেগুনি ফুল চড়ার ধারে আটকে আছে। সেই সব বন জঙ্গলময় ডাঙার পাশ দিয়ে চলেছে ওদের নৌকো। ঝোপের তলার ছায়ায় ডাহুক চড়ছে। বন্যার জলে নিমগ্ন আখের ক্ষেতের আখ গাছগুলো স্রোতের বেগে থড়ো করে কাঁপছে। ছইয়ের মধ্যে পিসিমা ঘুমিয়ে পড়েছেন। নিস্তব্ধ ভাদ্র অপরাহ্ন। নৌকোয় তক্তার ওপর বসে বসে হিরু কত কি ভাবছিল। এ গ্রামে যদি সে থাকতে পারত, মধু ডাক্তারের মতো হাটতলায় ওষুধের ডিসপেন্সারি খুলে, ডাক্তারিটা যদি শিখত সে। পুজোর বাজারটা ফিরবার সময় করতে হবে কলকাতা থেকে, অন্তত 150 টাকার বাজার। আসবার সময় খুব উৎসাহ করে সুরমার কাছ থেকে ফর্দ করে নিয়ে এসেছে। একটা মানুষের মধ্যে মানুষ থাকে অনেকগুলো। জামালপুরের হিরু অন্য লোক, এ হিরু আলাদা। এ বসে বসে ভাবছে। কুমিদের রান্নাঘরে অরন্ধনের নেমন্তন্ন খেতে বসেছিল, সেই ছবিটা। অনবরত ওই একটা ছবি। কুমি বলছে, আমার কথা মনে পড়তো হিরুদা? কুমি এখনো কি ঠিক তেমনি হাত পা নেড়ে কথা বলে, ঠিক সেই ছেলেবেলাকার মতো? আচ্ছা, আর কারো সঙ্গে কথা বলে অমন আনন্দ হয় না কেন? সুরমার সঙ্গেও তো রোজ কত কথা হয়। কই? রেলের বাঁশির আওয়াজে হিরুর চমক ভাঙল। ওই স্টেশনের ঘাট দেখা দিয়েছে। সিগন্যাল নামানো। বোধহয় ডাউন ট্রেনটা আসবার দেরি নেই।